আই এম ডক্টর সন্দীপন বণিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ইসোফেজিয়াল স্ট্রিকচার, যাকে বাংলায় বলা যায় খাদ্যনালীর সংকোচন। খটোমটো নাম, বড়সড় নাম, কিন্তু জিনিসটা অত্যন্ত সহজ। আমাদের মুখ থেকে পাকস্থলী পর্যন্ত একটা নালী থাকে, যেটাকে আমরা বলি খাদ্যনালী, ইংরেজিতে তাকে বলা হয় ইসোফেগাস। তো কোনো কারণে কোনো সময় যদি এই খাদ্যনালীর কোনো জায়গা সংকুচিত হয়ে যায়, যাতে এই খাদ্যনালীর মধ্যে দিয়ে খাবার ঠিক মতো করে পাস করতে না পারে, তবেই সেই জিনিসটাকে বলা হয় ইসোফেজিয়াল স্ট্রিকচার, বা বাংলায় বলা হয় অন্ননালীর সংকোচন বা খাদ্যনালীর সংকোচন। এই জিনিসটা কিন্তু খুব একটা রেয়ার জিনিস নয়, এটা কিন্তু খুব আহ অনেকেরই এই জিনিসটা হয়। এবং এটা কিন্তু খুব কঠিন যেটা ডায়াগনোসিস করা বা খুব কঠিন যেটা ট্রিটমেন্ট করা তাও নয়। আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, যেটা কি হয়, কেন হয়, হলে কি হয়, হলে কিভাবে বুঝবেন, কিভাবে এটাকে ডায়াগনোসিস করা যাবে, এবং হলে কিভাবে এটা ট্রিটমেন্ট করা যাবে, মানে চিকিৎসাটা কিভাবে করা যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করি একটু। সবার আগে দেখি যে এই জিনিসটা কেন হয়। এবার খাদ্যনালীর আমাদের খাদ্যনালী এবং পাকস্থলী, খাদ্যনালী যেটা আমি বললাম যে মুখ থেকে পাকস্থলী পর্যন্ত যে নালীটা, এটাকে খাদ্যনালী বলে। এই খাদ্যনালী আর পাকস্থলীর মাঝখানে একটা দরজার মতো জিনিস থাকে। সেই জিনিসটা যদি কোনো সময় খারাপ হয়ে যায়, তাহলে কি হয়, আমাদের পাকস্থলীর মধ্যের যে জিনিস, যে অ্যাসিড, খাবার দাবার, এই সমস্ত জিনিসপত্রগুলো বারবার খাদ্যনালীর মধ্যে উঠে আসতে শুরু করে। তো এই জিনিসটাকেই ভালো ভাষায়, ডাক্তারি পরিভাষায় বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। সোজা কথায় খাদ্যনালীর যে খাবারটা বা অ্যাসিডটা, সেটাকে পাকস্থলীর যে অ্যাসিডটা, সেটা খাদ্যনালীর মধ্যে উঠে আসে। যখন এই জিনিসটা যদি বারবার চলতে থাকে, তাহলে কি হয়, খাদ্যনালীর মধ্যে যদি বারবার অ্যাসিড লাগে, বাইল লাগে, খাবার লাগে, তাহলে কি হয়, একসময় প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, হতে হতে ওই জায়গাতে আহ, অনেকদিন ধরে চলতে থাকলে আস্তে আস্তে সেই জায়গাটা তখন সংকুচিত হতে থাকে। মনে খেয়াল করে দেখবেন, কোনো জায়গায় যদি কেটে যায়, সেটা যখন শুকায় জায়গাটা অনেকটা শুকিয়ে যে গিয়ে সংকুচিত হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তো খাদ্যনালীর ভিতরেও সেই জিনিস হয়। তো সেইটা হয়ে গিয়ে খাদ্যনালীর একটা সংকোচনের জায়গা থাকে। তাহলে খাদ্যনালী সংকোচনের সবচেয়ে কমন কজ হচ্ছে, সবচেয়ে কমন কারণ হচ্ছে কিন্তু এই জিইআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। আর কি কারণে হতে পারে? আর হতে পারে হচ্ছে কোনো কারণে যদি খাদ্যনালীর কোনো ইনফেকশন হয়, যেমন কিছু ছত্রাক আছে যার নাম হচ্ছে ক্যান্ডিডা। এটার কিন্তু ইনফেকশন খাদ্যনালীর মধ্যে অনেক সময় হয়। পার্টিকুলারলি যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ইমিউনিটি কম থাকে, তো হতে পারে। অন্য ইনফেকশনও হয়, তবে ক্যান্ডিডাটা বেশি কমন। তো এইগুলো ইনফেকশনের পরেও কিন্তু একই রকম ভাবে একটা ইনফ্লামেশন হয়, মানে প্রদাহ হয়, দিয়ে যখন শুকিয়ে যায় জিনিসটা, তখন সংকুচিত হয়ে যায়। তার ফলে খাদ্যনালীর সংকোচন হওয়ার একটা ভয় থাকে, সংকোচন হয়ে যেতে পারে, স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। আর কি সে হতে পারে? ধরুন কোনো কারণে যদি খাদ্যনালীর ক্যান্সার হয়, খুব কমন জিনিস না, রিলেটিভলি রেয়ার, কিন্তু হয়। তো তার জন্য হতে পারে। কাদের পার্টিকুলারলি ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যারা ধরুন ধূমপান করেন। আরেকটা হচ্ছে একটু আগে যেটা বললাম, জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, এটাও দীর্ঘদিন ধরে থাকলে প্যারি ইসোফেগাস বলে একটা জিনিস হয়ে যায়, তারপরে সেটা থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার ভয় থাকে। আর কিসে হতে পারে? ধরুন কারো কোনো কারণে বুকে কোনো ক্যান্সার হয়েছে, মানে বুকে মানে ফুসফুসে কোনো ক্যান্সার হয়েছে, বা অন্য কোনো কারণের জন্য তিনি রেডিয়েশন পাচ্ছেন। তো তার জন্য কিন্তু খাদ্যনালীতে একটা স্ট্রিকচার বা সংকোচন ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কমন কারণ, যে কারণগুলোর মধ্যে যে কারণগুলোর জন্য খাদ্যনালীতে সংকোচন বা ইসোফেজিয়াল স্ট্রিকচার হতে পারে। তার মধ্যে কমনেস্ট কারণ, বা বলতে পারেন টোটাল সমস্ত কারণের মধ্যে প্রায় 90% কারণই কিন্তু হয় গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। মানে যেটা বললাম, যে খাদ্য পাকস্থলী থেকে যে অ্যাসিডটা উঠে আসে, খাদ্যনালীর মধ্যে প্রদাহ করে, সেটা দীর্ঘদিন ধরে থাকার ফলে। এইবারে যদি আপনার ধরুন এই জিনিসটা হচ্ছে, তাহলে আপনি কি করে বুঝবেন, বা কি কি অসুবিধা আপনার দেখা দেবে? প্রথমত, যেহেতু মুখ মুখ থেকে পাকস্থলী পর্যন্ত এই নালীটা বিস্তৃত, এবং মুখ থেকে পাকস্থলী পর্যন্ত খাবার নিয়ে যাওয়ার কাজ করে এই নালীটা, তো কাজেই যদি এটা সংকুচিত হয়ে যায়, কাজেই বোঝাই যাচ্ছে সহজে আপনার খাবার গিলতে কষ্ট হয়। খাবার গিলতে দেখবেন অনেকটা কষ্ট হচ্ছে। আর কি হতে পারে? ধরুন গলা, বুক জ্বালা করতে পারে, পার্টিকুলারলি বুকে জ্বালা বা ব্যথা, এই জিনিসটা হতে পারে। ডাক্তারি পরিভাষায় এটাকে বলা হয় ওডাইনোফেজিয়া। কাটো মানে খুব খটোমটো নাম, কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে যে আপনার খাবারটা খাদ্যনালীর মধ্যে দিয়ে নামতে কষ্ট হচ্ছে, তার জন্য কি হচ্ছে, ওখানে ব্যথা লাগছে, তার জন্য এইভাবে খাওয়ার সময় বুকে ব্যথা হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে, ধরুন যার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স আছে, যে বললাম যেটা থেকে বেশিরভাগ স্ট্রিকচারটা ডেভেলপ করে, তো তার জন্য আপনার যেই অ্যাসিডটা উপরে উঠে এসে একদম পুরো গলা অব্দি চলে আসতে পারে। অনেকেই বলে যে আমার টক জল উঠছে, ইংরেজিতে এই কথাটাকে বলা হয়, বা ডাক্তারি পরিভাষায় এই কথাটাকে বলা হয় ওয়াটার ব্রাশ। সেটা হতে পারে। মুখ টকে যেতে পারে। এইসব জিনিসগুলো আসতে পারে। আর কি হতে পারে? দীর্ঘদিন ধরে যদি এরকম স্ট্রিকচার থাকে, তাহলে কি ভালো করে তো মানুষ খেতে পারবে না। তার ফলে কি অপুষ্টি হতে পারে, ওজন কমে যেতে পারে। তো এইসব জিনিসগুলো কিন্তু ডেভেলপ করতে পারে ইসোফেজিয়াল স্ট্রিকচার বা খাদ্যনালীর সংকোচনের কারণে। তাহলে এইবার তো ধরুন এই সিমটম আপনার হলো, এই সিমটম নিয়ে আপনি গেলেন ডাক্তারের কাছে, তো এবার ডায়াগনোসিসটা কি করে হবে? খালি সিমটম দেখে কি ডায়াগনোসিস হবে? না, এটাকে
এই জিনিসটা সত্যি আছে কিনা, ইসোফেজিয়াল স্ট্রাকচার সত্যি ডেভেলপ করেছে কিনা, সেটা কিন্তু বোঝার জন্য কিছু পরীক্ষা করা সম্ভব, কিছু টেস্ট কিন্তু করা সম্ভব। তো কি কি টেস্ট করা সম্ভব বা কি আমরা করি নর্মালি? একটা কমন জিনিস হচ্ছে বেরিয়াম সোয়ালো টেস্ট। কি জিনিস? একটা ক্রিমের মতো জিনিস, বেরিয়াম সালফেট, সেটাকে গিলে ফেলা হয়। সেই জিনিসটা খাদ্যনালীর মধ্যে দিয়ে পাকস্থলী অবধি পৌঁছয় এবং সেই অবস্থায় তার ছবি তোলা হয়। বেরিয়াম সালফেট কিন্তু একটা রেডিও ওপেক জিনিস, মানে যার মধ্যে দিয়ে এক্স রে পাস করে না, সেজন্য বেরিয়াম সালফেটের একটা ছায়া বা শ্যাডো এক্স রের মধ্যে পাওয়া যায়। তো যেহেতু এটা যেভাবে এটা খাদ্যনালীর মধ্যে দিয়ে নিচে নামছে, সেই অবস্থাতেই তাকে দেখা যায় যে খাদ্যনালীর কোনো জায়গাতে সেই জিনিসটা আটকে যাচ্ছে কিনা বা সেই জিনিসটা সরু হয়ে যাচ্ছে কিনা, এইভাবে কোনো স্ট্রাকচার আছে কিনা ডেভেলপ বোঝা যায়। আচ্ছা, আর কি হতে পারে, আর কিভাবে দেখা যেতে পারে? আরেকটা জিনিস হচ্ছে ম্যানোমেট্রি। ম্যানোমেট্রি কি জিনিস? ম্যানোমেট্রি খুব কঠিন নাম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনার খাদ্যনালীর মধ্যে প্রেসার বেড়ে যাচ্ছে কিনা, বেড়ে বা কমে যাচ্ছে কিনা সেটা দেখা। যদি আপনার কোথাও স্ট্রিকচার হয়, মানে খাদ্যনালীর কোথাও সংকুচিত হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সেই জায়গার প্রেসার বেড়ে যাবে। তাহলে সেই প্রেসারটা দেখেও কিন্তু বোঝা সম্ভব যে আপনার খাদ্যনালীতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে? পার্টিকুলারলি যদি কোনো কারণে দেখা যায় যে খাদ্যনালীর মাসেলগুলো ঠিক মতো কাজ করছে না, তার জন্য আপনার স্ট্রিকচার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ম্যানোমেট্রি খুব কার্যকরী, ভালো মতো বোঝা যায়। আর কিসে দেখা যায়? আর একটা হচ্ছে খুব কমনলি এখন ইউজ হয়, সেটা হচ্ছে এন্ডোস্কোপি। কি জিনিস? একটা ছোট্ট ধরুন পেনের মতো সরু একটা জিনিস, পেন বা পেন্সিলের মতো সরু একটা জিনিস, তার মাথার মধ্যে একটা ছোট্ট ক্যামেরা লাগানো থাকে, তো সেটাকে গিলে ফেলতে হয়। সেটা একটা ওরকম শক্ত জিনিস না, সেটা তারের মতো একটা জিনিস, সেটাকে গিলে ফেলতে হয়। তো তার মাথায় যে ক্যামেরা থাকে, যখন আপনি গিলে ফেলছেন, ক্যামেরা দিয়ে পুরো জিনিসটা আপনার একদম পুরো গলা থেকে শুরু করে পুরো খাদ্যনালী পাকস্থলী পর্যন্ত পুরো জিনিসটা ছবি তুলতে তুলতে যায়। তো সেখানে একদম পরিষ্কার দেখা যায় যে কোনো জায়গাতে আপনার ব্লক হয়ে গেছে কিনা, বা কোনো জায়গাতে খাদ্যনালীটা শুরু হয়ে গেছে কিনা, সংকুচিত হয়ে গেছে কিনা, কতটা জায়গা জুড়ে সংকুচিত হয়েছে, সেখানে কোনো ঘা মানে আলসার ডেভেলপ করেছে কিনা, কোনো টিউমার আছে কিনা, সব একবারই বোঝা যায়। তাহলে এন্ডোস্কোপি মূলত এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আমরা বুঝি। এর বাইরেও আর অনেক কিছু করা যায়। যেমন যদি দেখা যায় যে আমাদের ক্যান্সার বা টিউমার এই সমস্ত কিছু সন্দেহ করা হয়, তাহলে ডেফিনেটলি একটা বুকের সিটি স্ক্যান করা যায়, এই সমস্ত করেও দেখা হয়। কিন্তু মেইন কিন্তু এই তিনটে পরীক্ষা করে দেখা সম্ভব যে ইসোফেজিয়াল স্ট্রিকচার বা খাদ্যনালীর সংকোচন কতটা আছে বা কি অবস্থায় আছে। আচ্ছা, এবার ডায়াগনোসিস যদি হয়, নেক্সট আপনার কি করণীয় বা নেক্সট কি করা সম্ভব? জিনিসটাকে তো সারাতে হবে। খালি তো ডায়াগনোসিস করে আমি বুঝতে পারলাম যে ইসোফেজিয়াল স্ট্রিকচার হয়ে বসে আছে, তাতে তো হবে না, সারাতে তো হবে। তো সারানোর জন্য কি করা যায়? প্রথমে হচ্ছে ওষুধ। আগেই বলেছি, খাদ্যনালীর যে সংকোচন বা ইসোফেজিয়াল স্ট্রিকচারের কমনেস্ট মানে সবচেয়ে কমন যে কারণ, সেটা হলো আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, মানে পাকস্থলী থেকে যে অ্যাসিডটা সেটা খাদ্যনালীর মধ্যে বারবার উঠে আসা। তাহলে সেটাকে আটকানোর জন্য কি করা যায়? সেটাকে আটকানোর জন্য কিছু ওষুধ আপনাকে দেওয়া যায়, যে ওষুধটা কিনা অ্যাসিড, মানে আমাদের পাকস্থলী যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের ক্ষরণটাকে কমিয়ে দেয়। তাকে বলা হয় পিপিআই, যেমন প্যান্টোপ্রাজোল, এসোমিপ্রাজোল, এই ধরনের সমস্ত ওষুধ, যেগুলো বাজারে প্রচুর ব্যবহার হয়, প্রচুর পাওয়া যায় এবং ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। কাজে অনেকেই গ্যাস অম্বলের ওষুধ বলে সেগুলো প্রচুর পরিমাণে খান, সেটা কিন্তু ঠিক না। ওটাকে খেলে অত্যন্ত বুঝে শুনে দরকার মতো খাওয়া উচিত, সবসময় খাওয়া উচিত না। যাই হোক, কিন্তু সেই ওষুধগুলোতে কিন্তু আপনার এই অ্যাসিডের সিক্রিশন, মানে আপনার অ্যাসিডের ক্ষরণ পেটের মধ্যে, এটাকে অনেকটা কমানো সম্ভব। এবং তার ফলে ইসোফেজিয়াল স্ট্রাকচারের ডেভেলপমেন্ট, মানে এটা যে হচ্ছে ইসোফেজিয়াল স্ট্রাকচারটা, সেটাকেও কিছুটা আটকানো সম্ভব। আর কি? আরো কিছু ওষুধ আছে যেগুলো কিনা এই পাকস্থলী থেকে খাদ্যনালীতে অ্যাসিড উঠে আসা এটাকে আটকায়, যেমন ধরুন ডোমপেরিডন, লেভোসালপিরাইড, ইটেপ্রাইড, এই ধরনের ওষুধগুলো কিন্তু এক্ষেত্রে উপকারী। এগুলো তো গেল ওষুধের কথা। এরপরে কি করতে? ওষুধ ছাড়ার কিছু রাস্তা আছে, অবশ্যই আছে। ধরুন কারো ভালো মতো একটা স্ট্রাকচার ডেভেলপ করে গেছে, মানে অনেকটা সংকুচিত অলরেডি হয়ে গেছে, এবার সেই সংকুচিত যে খাদ্যনালী সেটাকে এবার প্রসারিত করতে হবে। তো কিভাবে করবেন? তার জন্য রাস্তা আছে। একটা বেলুনের মতো জিনিস হয়, যেটা মুখ দিয়ে আস্তে আস্তে করে ঢোকানো হয় অ্যানাস্থেসিয়া করে। তো গলাতে সেই জায়গাতে পৌঁছে বেলুনটাকে আস্তে আস্তে ফুলিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়? যে খাদ্যনালীর যে জায়গাটা সংকুচিত হয়ে আছে, বেলুনটা যেই ফুলে যায়, সেই জায়গাটাকে আস্তে আস্তে প্রসারিত করে দেয়। ঠিক আছে? তার ফলে যে ইসোফেজিয়াল স্ট্রিকচার মানে যে সংকোচনটা হলো, সেটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়। এটা একটা রাস্তা। এবার এটাতে ধরুন ঠিক হলো না, বা এটাতে হয়তো করা গেল না কোনো কারণে, নেক্সট কি করা যায়? নেক্সট হচ্ছে অপারেশন করা যায়। অপারেশন কিভাবে করা যায়? মুখের ভিতর দিয়েও করা যায়, তবে বেটার হচ্ছে বুক দিয়ে কেটে ভিতরে অপারেশন করে যে খাদ্যনালীটা আছে সেটাকে প্রসারিত করার ব্যবস্থা করা হয়, বা যদি কোনো জায়গার খাদ্যনালী সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়ে থাকে, সেটাকে বাদ দিয়ে উপরের এবং নিচের খাদ্যনালীকে জুড়ে দেওয়া যায়। এই সবগুলো করা যায়। আর আর কোনো রাস্তা আছে? তাও আছে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো ওই জায়গাতে ইনজেকশন দিয়ে খাদ্যনালীটাকে একটু প্রসারিত করার চেষ্টা করা হয়, যদিও এগুলো এখন কম ইউজ করা হয়, কিন্তু সেটাও কিন্তু একটা রাস্তা আছে, সেটা করা সম্ভব। তা এইগুলো আমাদের ট্রিটমেন্ট কিন্তু, চিকিৎসার রাস্তা এইগুলো কিন্তু আমাদের হাতে অলরেডি আছে।
তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে খাদ্যনালীর এই সংকোচন বা ইসোফেজিয়াল স্ট্রিকচার কিন্তু প্রচন্ড কমন, খুব রেয়ার নয়, বেশ কমন। অনেকেই খেয়াল করে দেখবেন এই যে গিলতে একটু অসুবিধা হওয়া, বুকে কষ্ট হওয়া, খাবার গেলার সময় বুকে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের মধ্যে যেন কিছু আটকে আছে। এই সমস্যা কিন্তু বহু লোকই এই এই সমস্যা ফেস করেন। অনেকেই হয়তো বুঝতে পারেন না, কিন্তু অনেকেই কিন্তু এই সমস্যা ফেস করেন, এবং তাতে করলে অনেকেরই দেখা যাবে তাদের হয়তো জিইআরডি অথবা তাদের হয়তো একটা এই ইসোফেজিয়াল স্ট্রিকচার ডেভেলপ করে গেছে। তাহলে কি করা সম্ভব? যে চিকিৎসাগুলো বললাম, যে যে ডায়াগনস্টিক মেথড গুলো বললাম, যে এন্ডোস্কোপির কথা বললাম, ম্যানোমেট্রি বললাম, যেগুলো আমি বেরিয়াম সোয়ালো বললাম, এগুলো করে কিন্তু তাহলে ডায়াগনোসিস করা সম্ভব যে সত্যি তাই ডেভেলপ করেছে কিনা এসোফেজিয়াল স্ট্রিকচার। এবং যদি সেটা ডেভেলপ করে থাকে, তাহলে যে চিকিৎসা পদ্ধতিগুলোর কথা বললাম সেগুলো করে কিন্তু এই রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। সুতরাং ইসোফেজিয়াল স্ট্রিকচার কিন্তু একটা কমন, কিন্তু ট্রিটেবল, ইজিলি ডায়াগনোস মানে ইজিলি ডায়াগনোস করা সম্ভব এরকম একটা অসুখ, যাকে ইজিলি চিকিৎসা করা সম্ভব। বিশেষ করে আর্লি ডায়াগনোসিস করে যদি চিকিৎসা করা হয়, এটাকে সম্পূর্ণ সারিয়ে দেওয়া সম্ভব। কাজেই আপনাদের কাছে আমার মেসেজ হচ্ছে, আপনারা সতর্ক হন। যে সিমটম গুলোর কথা আমি বললাম, যে রোগ উপসর্গগুলোর কথা আমি বললাম, সেগুলো যদি হয়, তাহলে কিন্তু আপনি আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। দরকার হলে যে পরীক্ষাগুলোর কথা আমি বলেছি, চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই পরীক্ষাগুলো করান, এবং তাড়াতাড়ি ডায়াগনোসিস করে যা ওষুধের কথা বা ট্রিটমেন্টের কথা আমি বললাম সেগুলো করে জিনিসটাকে সারিয়ে নিন। তাহলে কিন্তু জিনিসটা আর বাড়াবাড়ির দিকে যাবে না, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এবার আমি কেন বলছি বাড়াবাড়ির দিকে যাওয়ার কথা, কারণ ইসোফেজিয়াল স্ট্রিকচার যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। এক তো বোঝাই যাচ্ছে, খাওয়া দাওয়া যদি ভালো মতো না হয়, অপুষ্টি হবে, আহ আপনার ওজন কমে যাবে, বিভিন্ন ভিটামিনের ডেফিসিয়েন্সি হবে। আর কি হতে পারে? আর একটা খুব যেটা ড্রেডেড জিনিস, খুব সাংঘাতিক জিনিস, সেটা হচ্ছে ইসোফেজিয়াল রাপচার হতে পারে, অর্থাৎ খাদ্যনালী কিন্তু ফেটে যেতে পারে। সেইটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, যদি কখনো হয় রোগীকে বাঁচানো অনেক সময় মুশকিল হয়ে যায়। আর কি হতে পারে? দীর্ঘদিন যদি যদি থাকে, বিশেষ করে যদি জিইআরডির ফলে বা অন্য কোনো কারণে হচ্ছে, এমনকি কিন্তু একটা ক্যান্সার জাতীয় অসুখও কোনো ওখানে ডেভেলপ করে যেতে পারে, কোনো টিউমার বা ক্যান্সারও কিন্তু ডেভেলপ করতে পারে। কাজে এই জিনিসগুলো যাতে না হয়, অবশ্যই আপনি সতর্ক হন। এই যে উপসর্গগুলোর কথা বললাম, সেই উপসর্গগুলো যদি আপনি পান, যদি বুকে ব্যথা, গিলতে কষ্ট, টক জল উঠছে বারবার করে, আহ মুখ টোকে থাকছে সব সময়, খাবার গিলতে কষ্ট হচ্ছে, এই সব জিনিসগুলো যদি বারবার থাকে, অসুবিধাগুলো থাকে, তাহলে কিন্তু চিকিৎসককে দেখিয়ে এটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুন। তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটাই হচ্ছে আজকে আমার মূল বক্তব্য, মূল মেসেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।